এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি, চাপে রাখতে নয় নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। নাটোরে হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত 3 সুইপার গ্রেফতার। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় চার্জ গঠন। গাইবান্ধায় সরকারি জায়গায় দোকান বসিয়ে হরিলোক, আদালতের নাজির কর্মচারীদের সালামির নামে লাখ টাকা ভাড়া আদায়, সময় সংবাদের ক্যামেরায় ধরা, পাল্টাপাল্টি দোষারোপ। এবং সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন মাত্রায় দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একের পর এক পুশিন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। এবার জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে বেশ কয়েকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরই মধ্যে 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয় নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে 26 জেলার বিভিন্ন সীমান্তে মোট 60,000 বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিন না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি 24 ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে। পুশিং করতে দেখি তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিন যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিন তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 4,800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিন করা হয়নি। ভারতের পুশিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয় নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় 8টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে উত্তরের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। বিশ্লেষকদের মতে সমস্যা সমাধানের প্রয়োজন দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের সঙ্গে রংপুর বিভাগের সীমান্ত প্রায় 1000 কিলোমিটার এলাকা বিস্তীর্ণ। এই সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরেই হচ্ছে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যার মতো ঘটনা। তবে সম্প্রতি পুশিন ইস্যু ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বরাবরই সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে প্রতিহত হয় এলাকাবাসী ও বিজিবির বাধায়। পরে শূন্যরেখায় আটকা পড়েন 10 জন। 3 দিন পর গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের সরিয়ে নেয় টিয়াবাড়ি বিএসএফ ক্যাম্প। একই ধরনের পুশিনের চেষ্টা হয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত পয়েন্টেও। তবে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে অপচেষ্টা। আমরা উভয় দেশের ভারত এবং বাংলাদেশ বসে সীমান্ত যাতে গন্ডগোল না হয়, সেটাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করে যাতে এরকম আর পুশিনের ঘটনা আমাদের এলাকায় না হয়। বিজিবি বলছে পুশিন ঠেকাতে সীমান্তে অনুসরণ করা হচ্ছে জিরো টলারেন্স নীতি। বিষয়টি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থীও। পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়,
পুশিং করানো হয়, এটা আমরা এখনো অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। বিশ্লেষকদের মতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের মধ্যে প্রয়োজন জরুরি কার্যকর কূটনৈতিক সংলাপ। ইন্ডিয়ার সঙ্গে চায়নার সীমান্ত আছে, ইন্ডিয়ার সঙ্গে নেপাল এমনকি ছোট্ট রাষ্ট্র ভুটানেরও সীমান্ত আছে। তাদের ওখানে কিন্তু কোনো বর্ডার কিলিং নেই, তাদের ওইদিকে কিন্তু কোনো পুশব্যাকের কোনো ঘটনা নেই। শুধু বাংলাদেশের সঙ্গে কেন এইখানে বর্ডার কিলিংও ঘটছে, আবার পুশিংয়ের ক্ষেত্রগুলোও চলে আসছে। এটা সমাধানের একটি উপায় রাষ্ট্রীয় কূটনৈতিক উপায়ে এটা সমাধান করা। বিজেপি সদর দফতরের তথ্যমতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পুশিনের মাধ্যমে 2344 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এর যে পুশিনের চেষ্টা সেটি প্রতিহত হলেও আসলে এখনো তৎপরতা এবং নিরাপত্তা যে ব্যবস্থা সেটি জোরদার করে রেখেছে এবং নজরদারিও জোরদার করে রেখেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের 184 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে সেগুলোতে সকাল থেকে খোঁজখবর রাখছিলাম। সবগুলো সীমান্তে আসলে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এলাকাবাসী, গ্রামবাসী সবাইকে নিয়ে আসলে এবং আনসার ভিডিপি সদস্য সহ সকল এলাকাবাসীকে নিয়ে তারা আসলে তৎপরতা বৃদ্ধি করেছে, টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রাতে এবং চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই আসলে দুর্গম এলাকা, আমবাগান এবং নদী, পদ্মা নদী বেষ্টিত এলাকা, যার কারণে সে দুর্গম এলাকাগুলোতে এবং তার বেড়াবিহীন যে সমস্ত 50 কিলোমিটারের বেশি এলাকা যেগুলোতে তার বেড়া নেই সেই এলাকাগুলোতেও আসলে বাড়তি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে যেটি ধারণা করা হচ্ছে এবং স্থানীয় গ্রামবাসীও যেমনটি আমাদেরকে বলছিল যে আসলে রাতের অন্ধকারে লাইট অফ করে যে তার বেড়া গেট খুলে দিয়ে আসলে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করানোর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তারা বিবেচনায় নিয়ে কঠোর নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করেছে। টহল কার্যক্রম ব্যাপকভাবে চলমান আছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঠিক ওপারেই মালদা যে ডিস্ট্রিক্ট কার্যালয় রয়েছে তার পাশে আসলে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে বেশ কিছু ভারতীয় নাগরিককে সেখানে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের যে কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে পাঠানোর একটা প্রক্রিয়া বা পরিকল্পনা তাদের রয়েছে। এমন খবর বেশ সরগরম রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, যার কারণে মূলত আরও বেশি বাড়তি তৎপরতা দেখাচ্ছে বিজিবি এবং এলাকাবাসী। রাতের অন্ধকারে আসলে তারা রাত জেগে লাঠিসোঁটা নিয়ে আসলে অনেকটাই সীমান্তে অবস্থান নিয়েছে, যার ফলে এখন পরিস্থিতি অনেকটাই পুশিনের ব্যর্থ হওয়ার পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং শান্ত থাকলেও যে তৎপরতা এবং যে সতর্ক অবস্থান সেটি কিন্তু একেবারেই পুরোপুরি রয়েছে বিজিবির। লোকবলও বৃদ্ধি করা হচ্ছে, যে সমস্ত দুর্গম এলাকাগুলো আসলে সীমান্ত রয়েছে সেগুলোতেও ব্যাপক হারে লোকবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকাগুলোতেও ব্যাপক নজরদারি এবং কঠোর অবস্থান নিশ্চিত করেছে বিজিবির পক্ষ থেকে। গ্রামবাসীও বলছে তারা যে কোনো ধরনের অপতৎপরতা এবং পুশিন রোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে। এবার অন্য প্রসঙ্গ। নাটোরে সদর হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন মা। এই ঘটনায় অভিযুক্ত আউটসোর্সিংয়ে কর্মরত 3 সুইপারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে একই জেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মুদি দোকানিকে আটক করা হয়েছে। এদিকে চট্টগ্রামে 3.5 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত 6 জুন 5 বছর বয়সী অসুস্থ মেয়েকে নাটোর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান মা। পরদিন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে সিঁড়ি ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে আউটসোর্সিংয়ে কর্মরত সুইপার অমিত। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে তার 2 সহযোগী। সেই ভিডিও দেখিয়ে আবারও ধর্ষণ চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে অনিলকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগীকে উদ্ধার করেন আনসার সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। উপরে নিয়ে যাওয়ার পর তাকে 6 তলায় নিয়ে তাকে ধর্ষণ করে মর্মে সে ভিকটিম জানায়। পরবর্তীতে সে তার সহযোগী 2 জন আসামি তারা দূর থেকে তার দর্শনের ভিডিও করার চিত্র ধারণ করে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন এবং এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেফতার করেছি। এদিকে সদর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অপর ঘটনায় ওসমান নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।
এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। মামলাটি দ্রুত নিষ্পত্তি ও সাক্ষীর জন্য 9 জনকে বৃহস্পতিবার আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এর আগে গত 21 মে বিকেলে বাকলিয়ায় বাসা ফাঁকা পেয়ে 3.5 বছর বয়সী শিশুর ওপর নির্যাতন চালায় যুবক মনির। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সরকারি জায়গায় দোকান বসিয়ে মাসে মাসে সালামির নামে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন আদালতের নাজির ও কর্মচারীরা। এর আগে আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে লিজ দেওয়া হয় প্রায় 200 দোকান। ঠেলাগাড়িতে দোকান করার শর্ত ভেঙে স্থায়ী অবকাঠামো তৈরি করে লাখ লাখ টাকায় বিক্রি করা হয় মালিকানা। বিতর্কিত লিজ প্রক্রিয়া নিয়ে একে অপরকে দুষছেন কর্মচারীরা। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। হাতে ভাড়াটিয়াদের তালিকা। ব্যবসায়ীদের কাছ থেকে সালামির নামে টাকা আদায়ের পর হিসাব নিকাশে ব্যস্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার রেজাউল করিম সুমন ও তার সহযোগীরা। 2রা জুন সন্ধ্যায় শহরের কাচারি বাজারে টাকা গোনার দৃশ্যটি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায় সব ধরা পড়লেও অস্বীকার করেন সুমন। আমি তো টাকা নেই তো বসিয়েছি এটি। জজ কোর্টের কর্মকর্তা কর্মচারী এবং যারা এটাকে প্রোটেকশন দিচ্ছে তারা মিলে এটা লুটপাট করছে। এবার পেছনের গল্পটা জেনে আসা যাক। 1992 সালে পুরাতন কাচারি থেকে সকল আদালত স্থানান্তর করা হয় দক্ষিণ ধানগড়া এলাকায়। এরপর ফাঁকা পড়ে থাকা সরকারি জায়গায় গড়ে ওঠে অস্থায়ী কিছু দোকান। 2024 সালের ফেব্রুয়ারিতে পুরাতন কাচারিতে থাকা গাছপালা কেটে রাতারাতি গড়ে ওঠে প্রায় 200 দোকান। অভিযোগ আছে কোনো টেন্ডার বা বিজ্ঞপ্তি ছাড়াই আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে দোকানের জায়গা বরাদ্দ দেন কর্তৃপক্ষ। এরপর লাখ লাখ টাকার বিনিময়ে তারা অন্যদের কাছে মালিকানা হস্তান্তর করেন। 4 বিঘা জমিতে আমরা কাজ করতাম, দেখা গেছে 1 বিঘা পড়ে থাকতো, হাফ বিঘার ভিতরে আমাদের কাজ হতো 50টা। টাকাটা তো আপনার এটা জজ কোর্ট থেকে বরাদ্দ করা আছে, দিছে তাদেরকে দিছে। কোনো প্রক্রিয়া না মেনে লিজ দেয়া এসব দোকান ভাড়ার চুক্তিপত্রের শর্তে উল্লেখ করা হয় সম্পূর্ণ অস্থায়ী, অর্থাৎ সকালে ঠেলাগাড়িতে দোকান বসবে এবং বিকেলে উঠে যাবে। অথচ লিজ গ্রহীতারা সেখানে স্থায়ীভাবে আধা পাকা ভবন তুলে চড়া মূল্যে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল। সেই জায়গায় কোনো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরে থাক, এটা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আইন মন্ত্রণালয় থেকে। অবশ্যই সরকারের উচিত এই জায়গাটাকে দখলমুক্ত করা। সরকারি জায়গা লিজ দিবে বা টেন্ডার করবে, সেটা তো একটা নিয়ম আছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমেও দিবে, সেটাও তারা ফলো করেনি। জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার সুমন বলছেন এই লিজ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তৎকালীন নায়েবে নাজির শাহিন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শাহিন। নিয়ম অমান্য করে লিজের নামে সরকারি জায়গা দখল হয়েছে বলছেন স্থানীয় সংসদ সদস্য ও রাজনীতিকরা। এগুলো কর্তৃপক্ষের বিষয়, আমি শুধু দায়িত্ব পালন করছি মাত্র। এই সম্পদকে উদ্ধার করার জন্য আমরা আইনসহ এবং গাইবান্ধাবাসীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যে অনিয়ম হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং ন্যায় ভিত্তিক এটার বন্টন হওয়া উচিত। সূত্র বলছে নতুন পুরাতন মিলে 189টি দোকান আছে কাচারি বাজারে, যার আয়তন প্রায় 22,000 বর্গফুট। এসব দোকান থেকে মাসে প্রায় 2 লাখ টাকা আদায় করেন আদালতের কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান সকালে সীমান্ত 40 পিলার এলাকায় কাজ করতে যান আব্দুল খালেক। এক পর্যায়ে মিয়ানমারে পুঁতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল খালেক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। মাদারীপুরে ওয়ারেন্টভুক্ত 2 আসামিকে গ্রেফতারের পর থানা ফটক থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় হামলাকারীরা। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় শহরের বাদামতলা এলাকায় সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। 2 জনই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ দুপুরে পরে তাদের পুলিশের গাড়িতে ওঠাতে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সদর মডেল থানার সামনে পুলিশের গাড়ি থেকে নামানোর সময় গ্রেফতার 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্বজনরা। পরে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 4 জনের। ভোররাতে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছে। দুর্গাপুরের শিবগঞ্জ ঘাট এলাকায় বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে আশিক। দুপুরে নদীতে গোসলে নেমে স্রোতে হারিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। মাদারীপুরে ভয়াবহ আগুনে গবাদি পশুসহ 3টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন 2 জন। ফায়ার সার্ভিস জানায় সকালে কালকিনি উপজেলার রমজানপুরে রেজাউল করিম হাওলাদারের বসতঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর সহ 3টি ঘর ও একটি গবাদি পশু পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা সহ দগ্ধ হয়েছেন 2 জন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গবাদি পশু আগুন থেকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিক রেজাউল করিম হাওলাদার সহ একজন পথচারী দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আশুলিয়ায় ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস। 3টি বয়লারে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় জরিমানার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে কুমকুমারী এলাকায় এমসি ওয়াশিং কারখানায় অভিযান নেতৃত্ব দেন আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। প্রায় 80 লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় 1 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কেউ বলছেন তিনি হয়রানির শিকার, আবার কারো দাবি অসুস্থতার কারণে তিনি অফিস করছেন না। হঠাৎ তার সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোর্ডের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে ধিমে তালে চলছে কার্যক্রম। গোলাম রবি দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। 1 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দাবি, অভিভাবকহীন পরিস্থিতিতে অনেকটা ঢিমে তালে চলছে দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তারা বলছেন 11 মে এসএসসি পরীক্ষা চলাকালে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাউকে কিছু না জানিয়েই অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর অফিসে ফিরে আসেননি তিনি। এসএসসি পরীক্ষা জুলাই 2 তারিখ থেকে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করছি। এখানেও কিন্তু নানান খাতে নানান অর্থ প্রয়োজন হয়, নতুন সিদ্ধান্তের প্রয়োজন হয়, ঢাকায় মিটিংয়ের প্রয়োজন হয়। এই জায়গাগুলো আমরা স্যারকে মিস করছি। শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন বলছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি নিয়ে আন্দোলন চলছিল। কথা ছিল 13 মে এ সংক্রান্ত বৈঠকেরও, কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতিতে আপাতত সব স্থগিত। বিশেষ বিবেচনা নিয়ে জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে এটির জন্য খুব তাড়াতাড়ি সমাধান করে। সরাসরি কেউ মুখ না খুললেও অভিযোগ উঠেছে বিভিন্ন চাপ ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হয়রানির শিকার হন চেয়ারম্যান। এরপর থেকেই অনুপস্থিত তিনি। শিক্ষা বোর্ডের সচিব বলছেন, 11 মে সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কথা বলে চলে যান চেয়ারম্যান। ফোনে তাকে আমি রিচ করতে পারিনি। 13 তারিখ বোর্ড মিটিং একটা ছিল, সন্ধ্যার সময়ে উনি আমাকে একটা শর্ট মেসেজ দেন যে উনি ঢাকা পৌঁছে গেছেন এবং আগামীকালের মিটিং পোস্টপন করার জন্য। ওনার নির্দেশ পেয়ে আমি 13 তারিখের বোর্ড মিটিংটি পোস্টপন করি। বোর্ডের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি। সময় সংবাদ, দিনাজপুর। আসন্ন বাজেটে নদ নদীর ভাঙন রোধ ও চরাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন কুড়িগ্রামের মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। ভুক্তভোগীদের মতে, স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা গেলে নদীপার ও চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব। অন্যদিকে জেলার বিপুল জনগোষ্ঠীকে অবহেলায় রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা। বাদশাহ সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদ নদী জীবন জীবিকার অন্যতম অবলম্বন হলেও কুড়িগ্রামে ভিন্ন চিত্র। প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা,
তিস্তা ও দুধকুমারের ভাঙনে ভিটেমাটি আবাদি জমি হারিয়ে নতুন জেগে ওঠা চরে আশ্রয় নেয় হাজারো পরিবার। সেই চরও নদীগর্ভে বিলীন হলে ফের অন্যত্র গড়ে তোলে নতুন বসতি। এভাবেই ভাঙন চক্রে ঘুরপাক খাচ্ছে লাখো জীবন। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন শুরু হলে জিওব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তার টেকসই হয় না। স্থায়ী সমাধানেও পদক্ষেপ নেয় না পানি উন্নয়ন বোর্ড। তাই নতুন সরকারের প্রথম বাজেটে নদী তীর রক্ষায় বিশেষ বরাদ্দ চান তারা। নদী খনন এবং নদীর পাড়গুলো যেন স্থায়ীভাবে বাদ দিয়ে যেন আমাদেরকে মুক্ত করে। বাজেটে যেন এই ধরনের একটা বড় কিছু রাখা হয়। বাজেট বরাদ্দের মাধ্যমে শুধু নদী ভাঙনই নয়, চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান সচেতন মহল। চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং তাদের খাদ্যের নিরাপত্তা যদি না দেওয়া হয়, তা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটা একটা এই চরাঞ্চলের মানুষের কারণে বিপর্যয় ঘটতে পারে। ভাঙন রোধের জন্য স্পেশালি একটা আলাদা বাজেট, আগে যদি 200 কোটি থাকে আমি মনে করি এটাকে বাড়ায় 3 গুণ বাড়ায় 800 কোটি করে দেওয়া হোক, যাতে করে যেন সারা দেশের মানুষজন এই নদী ভাঙন থেকে বাঁচতে পারে। কুড়িগ্রামের 9টি উপজেলায় 16টি নদ নদীর অববাহিকায় রয়েছে 4.5 শতাধিক চরাঞ্চল। সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে 1,500 মিটার নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ চলছে। তবে দুদফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত শেষ হয়নি কাজ। বর্ষায় নদীর পানি বাড়তেই আতঙ্কে পড়েছেন পাড়ের বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাজের গতি কিছুটা কম হলেও প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানার তোলা ছবি নিয়ে রিপোর্ট করেছেন বিপ্লব ইসলাম। বর্ষা এলেই ভয়াবহ ভাঙন ও বন্যার আতঙ্কে থাকতেন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের মনসিরহাট সহ কয়েকটি এলাকার মানুষ। গত কয়েক বছরের নদী ভাঙনে শত শত বিঘা আবাদি জমি ও কয়েকশো বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভাঙন রোধে 2023 সালের সেপ্টেম্বরে মনসিরহাট এলাকায় 1505.5 মিটার নদী তীরের স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 5টি প্যাকেজের আওতায় 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির বাস্তবায়ন করছে। নদী রক্ষার জন্য যে কাজ হচ্ছে আসলে পুরোটাই অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে এখানে। কাজ যে গতিতে এগোনোর কথা সে গতিতে এগোচ্ছে না। আমরা যেভাবে কাজ করি সেভাবে করবো, তোমরা দেখার কে? সবাই দেখেন বাজার দেন, কেউ মুখ খুলবে না, মানে ভয়ে আতঙ্ক হয়ে আছে। কাজের মান নিয়ে অভিযোগের পাশাপাশি প্রকল্পের ধীরগতিও বাড়িয়েছে স্থানীয়দের উদ্বেগ। প্রকল্পের বেশ কিছু অংশ এখনো অরক্ষিত রয়েছে, ফলে পানি বৃদ্ধি পেলে নতুন করে ভাঙন ও বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। হাই স্কুল আছে, প্রাইমারি আছে, একটা বাজার আছে, সব হুমকির মুখে। সেভাবে কাজ চললে এখন মনে করেন যদি না ঠেকাতে পারে তাহলে আমাদের বাজারের জন্য সমস্যা, বাড়ির জন্য সমস্যা। পানির স্রোত এবং নদীর পানি বেশি হলে কিছুদিন পরে আবার যেরকম আসলে সেরকমই হয়ে যাবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি তারা যথাযথ নিয়ম মেনেই কাজ করছেন। স্থানীয়দের পক্ষ থেকে কাজের স্থান ছাড়তে বিলম্ব ও নানা অসহযোগিতার কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি হচ্ছে বলে দাবি তাদের। সবাই এখন খুব দ্রুতই কাজ করার চেষ্টা করতেছে, হয়তো পরিবেশের কারণে করতে পারতেছে না, বা কেউ হয়তো কাজের এই যে জায়গাগুলোতে কাজ করবে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছে না। আমাদের পাথর টেস্ট করা, পাথরের টেস্ট করছে, বালুও টেস্ট করা, অফিসিয়ালভাবে টেস্ট করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের প্রতিটি কাজ নিয়ম মেনেই বুঝে নেওয়া হচ্ছে। পাশাপাশি কাজের গতি বাড়াতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। আমাদের প্রজেক্ট এখনো ডিসেম্বর পর্যন্ত সময় আছে, ইনশাআল্লাহ এর মধ্যে কাজগুলো শেষের দিকে চলে আসবে। প্রায় 123 কোটি 66 লাখ টাকা ব্যয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় দুদফা মেয়াদ বাড়িয়ে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 150 বছর আগে খনন করা হয়েছিল ঐতিহ্যবাহী কেডি খাল, কিন্তু সময়ের ব্যবধানে সেই খাল এখন পরিণত হয়েছে ময়লা, আবর্জনা ও দূষিত পানির ভাগাড়ে। খাল জুড়ে জমে থাকা বর্জ্যের কারণে বাড়ছে মশার উপদ্রব, তৈরি হচ্ছে জনস্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে মাঝে মধ্যে উদ্যোগ নেওয়া হলেও মিলছে না স্থায়ী সমাধান। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রিপোর্ট করেছেন রেদওয়ান হিমেল।
কোথাও কচুরিপানায় ঢেকে গেছে পানি প্রবাহ, কোথাও আবার জমে আছে ময়লা আবর্জনার স্তূপ। খালের দুই পার দখল ও ভরাটের কারণে অনেক স্থানে সংকুচিত হয়ে পড়েছে এর স্বাভাবিক প্রবাহ। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি। নগরবাসীর অভিযোগ, খালটি সংস্কারের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ও স্থায়ী কোনো সমাধান হয়নি। কোনো কেলান পরিষ্কার করে না, মশা মাছি নোংরা ময়লা দিয়ে একবারে ভর্তি, দুর্গন্ধ, এই জন্য আমরা থাকতে পারতেছি না। 2022 সালে কেডিখাল সংস্কারে প্রায় 1,31,00,000 টাকা ব্যয় করা হলেও তার সুফল পায়নি নগরবাসী। আর্থিক সংগতির সাথে মিল রেখে আমরা স্বল্প সময়ের মধ্যে এই খালগুলো পরিচ্ছন্ন আমরা করব। 10 কিলোমিটার দীর্ঘ কেডিখালটি চিকলিবিল থেকে উৎপন্ন হয়ে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শ্যামাসুন্দরী খালের সঙ্গে মিলিত হয়েছে। পরে এটি খোকসা ঘাঘর নদীতে গিয়ে মিশেছে। খালি এখন দূষণ আর দখলে অস্তিত্ব হারাতে বসেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী এই খালটি ফিরে পাবে তার হারানো প্রাণ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কক্সবাজারে বিমান বাহিনীর 131তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। সকালে বিমান বাহিনী ঘাঁটিতে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন এয়ার কমান্ড অপারেশন সেন্টারের এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এছাড়াও প্রশিক্ষণে অংশ নিয়ে 58 জন কর্মকর্তার মধ্যে সেরা নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে বিমান বাহিনী প্রধান ট্রফি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর বাড়ি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাড়ির একটি অংশের 16 শতক জমি প্রায় 4 দশক আগে ডাক বিভাগকে দান করা হয়েছিল। সেই জমিতেই গড়ে ওঠা ঐতিহ্যবাহী ডাকঘরে আবারও ফিরেছে প্রাণ। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমার শিলামে 1924 সালে খান বাহাদুর ডক্টর আসাদুর আলী খান প্রতিষ্ঠা করেন বিরাহিমপুর সাব পোস্ট অফিস, যা 1936 সালে শাখা ডাকঘরে রূপ নেয়। পরে 1984 সালে এটি টাউন সাব পোস্ট অফিসে উন্নীত হয় সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের হাত ধরে। দীর্ঘদিন স্থানীয়দের ডাকসেবা দিলেও ভবন জরাজীর্ণ সহ নানা জটিলতায় 2013 সালে বন্ধ হয়ে পড়ায় এর কার্যক্রম স্থানান্তর করা হয় শিলাম সাব পোস্ট অফিসে। সময়ের প্রয়োজন ও এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরিত্যক্ত ভবনটি সংস্কার করেছে ডাক বিভাগ। নতুন রূপে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী এই ডাকঘর। ফিরছে পরিচিত সেই লাল ডাক বাক্স, সঙ্গে ডাক বিভাগের বিভিন্ন সেবাও। তবে সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি এলাকাবাসীর। শুরু যখন হয়েছে আমাদের অনেক প্রত্যাশা, কার্যক্রম শুরু হইলো, এটা আসলে খুবই আনন্দিত। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করেছে বিরাহিমপুর সাব পোস্ট অফিস। দোয়া মাহফিলের মাধ্যমে এই যাত্রার মঙ্গল কামনা করা হয় দাতা ও ডাক বিভাগের জন্য। পোস্ট অফিস দীর্ঘদিন চলমান ছিল। কিছুদিন আগে, প্রায় 7 থেকে 8 বছর আগে এই ফাজিল সরকারের সময় হঠাৎ করে পোস্ট অফিসটা বন্ধ হয়ে যায়। এখন এলাকার মানুষ বিদেশি পার্সেল সহ যাবতীয় ডাকসেবা সহজেই পাবেন। সিলেট বিভাগের মধ্যে একটা মডেল পোস্ট অফিসে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। এই এরিয়ার জনগণ বা জনসাধারণ যারা আছেন, তারা বিদেশি আর্টিকেল বা পার্সেল ইস্যু করার জন্য সিলেট প্রধান ডাকঘর বা সিলাম সাব পোস্ট অফিসে যেতে হয়। এখন থেকে এটার দরকার হবে না। ডাকঘরটিতে একজন পোস্ট মাস্টার, একজন পোস্টম্যান ও একজন রানার দায়িত্ব পালন করবেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সময় মতো সঠিক পরিচর্যার কারণে বাগানগুলোতে লিচুর রং ও আকার হয়েছে বেশ আকর্ষণীয়। চাহিদা বেশি থাকায় এবং কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বাগানিরা। লিচুর বাগান পরিচর্যায় নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। মাদ্রাজি, বোম্বাই এবং বেদানা সহ নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো এ ফল। দিনাজপুরের হাকিমপুরের বিভিন্ন এলাকার রসালো ও মিষ্টি স্বাদের লিচুর সুনাম দেশ জুড়ে থাকায় পাইকারদের আনাগোনাও চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, এতে খুশি বাগানিরা। অনেক দূর থেকে লোকেরা আসে নিয়ে যায় আমাদের কাছ থেকে। পাইকারি হলে আমরা 200 টাকা করে দেই। মোটামুটি এখান থেকে পাইকারি সেল হয়। গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। অনেকে বললো যে বাগান থেকে লিচু নিতে, তা আসলাম এখান থেকে। এখানকার লিচু নাকি ভালো। আমাদের এলাকায় লিচুর বাগান, আমের বাগান, বিভিন্ন ধরনের ফল মোটামুটি ভালো আবাদ হয়েছে। এই জমিটা পড়েছিল, আমার চাচা
গাছ লাগাইছে, লাগানোর পর আমরা কয়েকজন কাজ করি এই বাগানে। আমাদেরও সংসার চলে, চাচারও আয় হয় বছরে। কৃষি বিভাগ জানায় পোকার আক্রমণ থেকে রক্ষা এবং ফলন বাড়াতে কৃষকদের সঠিক সময়ে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয় বাম্পার ফলন হয়েছে। আমাদের কৃষি বিভাগে যে প্রচারণা, তাদেরকে বিভিন্ন ধরনের যে পরামর্শ, বিভিন্ন ধরনের পরিচর্যা কখন করতে হবে টাইম টু টাইম এবং কোন বালাইনাশক ব্যবহার করতে হবে সেগুলোর আসলে সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়েছিল। হাকিমপুর উপজেলায় মোট 14 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, হাকিমপুর। দেশের সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন অধ্যায়ের সুষমার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এই কেন্দ্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের 11টি আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যাবে। দেশের সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। 2020 সালে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় স্থাপিত হল দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। 2025 সালের মার্চে শুরু হওয়া অবকাঠামোগত কাজের প্রায় 16 মাস পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কেন্দ্রটি। মঙ্গলবার সকালে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি প্রতিনিধি, চীনা দূতাবাস ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই গ্রাউন্ড স্টেশন চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বিভিন্ন আবহাওয়া ও সমুদ্র পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত। সংগৃহীত তথ্য ব্যবহার করে মাছের অবস্থান শনাক্তকরণ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, উপকূলীয় সতর্কতা জোরদার ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি 11টি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত রয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জাতীয় ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। পাশাপাশি লাভবান হবেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকেরা সমুদ্র ও মৎস্য সম্পদ সংক্রান্ত রিয়েল টাইম তথ্য ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ডেটা বিশ্লেষণ ও গবেষণায় হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার নতুন ক্ষেত্র তৈরি হবে। ফলক উন্মোচনের পর অতিথিরা গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রকল্পটির সম্ভাবনা, সমুদ্র গবেষণায় স্যাটেলাইট তথ্যের ব্যবহার এবং দেশের ব্লু ইকোনমি উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চীনা প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। সম্পূর্ণ বেসামরিক প্রযুক্তি ও নিজস্ব ডাউনলিংক সুবিধা সম্পন্ন এই কেন্দ্রটি বিজ্ঞান কূটনীতি ও আবহাওয়া অভিযোজনে দেশের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করবে, এমনটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি, চাপে রাখতে নয় নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। নাটোরে হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত 3 সুইপার গ্রেপ্তার। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় চার্জ গঠন। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন ইমদাদ হক। যাবার আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।